টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি কোহেনের নিউরাল নেটওয়ার্ক। এটা ইউজ করা হয় বেসিক্যালি আনসুপারভাইজ লার্নিং ডেটা সেটের উপর। আনসুপারভাইজ বলতে আমরা কি বুঝি? ফর এক্সাম্পল, যদি মনে করো আমাদের কাছে এরকম কিছু ডেটা সেট থাকে, মনে করো ক্লাউড, তারপরে ক্লাউডি, সানি, এগুলো হচ্ছে ওয়েদার। আর মনে করো একটা টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি, 40 ডিগ্রি। আর মনে করো দেওয়া আছে ওয়াশিং, ইয়েস, নো, এরকম কিছু ডেটা সেট মনে করো কিছু ফিচার অ্যাট্রিবিউট দিয়ে দেওয়া আছে। এখন এরপরে তোমার কাছে কোশ্চেন হইলো যে মানে আউটসাইডে তুমি যাবা কি যাবা না। এই আউটসাইডে যাব কি যাব না, এইখানে মনে করো আমার অ্যান্সার থাকতে পারে ইয়েস অথবা নো। তোমার প্যারামিটারের উপর বেস করে বুলিয়ান একটা ভ্যালু হতে পারে অথবা নাও হতে পারে। এইটাকে বলা হচ্ছে ডিসিশন। সো এই ডিসিশনের উপর যদি তোমার এই ডিসিশনটা যদি তোমার মিসিং থাকে, শুধু তোমার এরকম ডেটা সেট আছে, এই ডেটা সেট থেকে তোমাকে বলতে হবে যে তুমি এরকম একটা ভেন ডায়াগ্রাম চিন্তা করতে পারো। বলা আছে এর ভিতরে বললে ইয়েস আর বাইরে হচ্ছে নো। এই ভেন ডায়াগ্রামটাকে তোমাকে তৈরি করতে হবে। তো সেটা তৈরি করতে হবে এই ডাটা সেটের উপর বেস করে। তখন এইটাকে বলা হয় আনসুপারভাইজ। মানে তুমি ক্লাউডি হইলে যে আউটসাইডে যাবা কি যাবা না, এটা তুমি আগে থেকে জানো না। এটা হচ্ছে এক একটা করে অ্যাট্রিবিউট চেকিং এর পরে তুমি এক একটা করে ডিসিশন নিবা যে আমি ইয়েস বল ব্লকে যাব নাকি নো ব্লকে যাব। এইটাকে বলা হয় আনসুপারভাইজ। মানে তোমাকে অ্যান্সারটা আমি আগে থেকে বলে দিচ্ছি না। অ্যান্সারটা যদি আগে থেকে বলে দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় সুপারভাইজড। অ্যান্সারটা যদি আগে থেকে বলে দেওয়া না থাকে তাহলে সেটা হচ্ছে আনসুপারভাইজড। আনসুপারভাইজড কোন কোন জিনিসের ক্ষেত্রে কাজে লাগে? তোমরা কি এজ অফ এম্পায়ার গেমটার নাম শুনছো? এজ অফ এম্পায়ার। এজ অফ এম্পায়ারে তোমার প্রথমে একটা কালো ম্যাপ থাকে, মানে তুমি জানো না পুরো ম্যাপটা কিরকম ভাবে এক্সিস্ট করে। তো আমি বলতেছি এজ অফ এম্পায়ার 2 এর কথা। এরপরে আর অনেক অত্যাধুনিক হয়েছে। তো এজ অফ এম্পায়ার 2 তে যেটা করা হতো, একটা ঘোড়া, সেই ঘোড়াটাকে ম্যাপ এক্সপ্লোর করার জন্য ছেড়ে দেওয়া হতো। ওই ঘোড়াটা ঠিক যতটুক এরিয়া মুভ করতো ততটুক ম্যাপ ভিজিবল প্যানেলে চলে আসতো। ঠিক আছে? সো এর মানে হচ্ছে আমি কিন্তু পুরো ওভারঅল ম্যাপ সম্পর্কে জানি না। এবং খেয়াল করে দেখবা মাঝে মধ্যে ঘোড়াটা যখন ম্যাপটাকে এক্সপ্লোর করতেছিল, যদি শত্রুপক্ষের টেরিটরির কাছাকাছি চলে যায়, অনেক সময় শত্রুপক্ষ ওই ঘোড়াটাকে কি করে ফেলে? মেরে ফেলে। যখন ওই ঘোড়াটা মরে যায়, ওর যে ট্র্যাভার্সেবল পাথ, সেই ট্র্যাভার্সেবল পাথটা আবার কি হয়ে যেতে থাকতো? কালো হয়ে যেতে থাকতো। এটা একটা চিট কোড দিয়ে ওই যে পুরাটা ওপেন করে দেওয়া লাগতো যাতে ম্যাপটা পুরাটা এক্সপ্লোরড হয়ে যায় বা ভিজিবল হয়ে যায়। তো কোহেনের নিউরাল নেটওয়ার্কের কাজটা হচ্ছে এই ঘোড়ার কাজের মতো। সে অল্প একটু করে আগাবে, তার ডেটা সেট দেখবে, ওই ডেটা সেট দেখে সে একটা নিউরনকে নেক্সট দিকে মুভ করানোর চেষ্টা করবে। মানে মনে করো তোমার কাছে, তুমি আগে থেকেই ধরে নিলা তোমার কাছে আছে 4টা নিউরন ক্লাসিফায়ার জন্য। মনে করো এইটা 2টা 3টা 4টা 5টা নিউরন আছে। 5টার কাজ কি? 1 2 3 4 5 এটা এরা ডিটেক্ট করে। তোমার ইমেজের একটা ছবি, সেই ইমেজের একটা ছবি থেকে 1 2 3 4 5 এটা এরা ডিটেক্ট করে। এখন তুমি মনে করো তুমি লিখছো হচ্ছে এরকম, এইটা এখন একটা ছবি। এখন এইখানে কোহেনের নিউরাল নেটওয়ার্ক সে মনে করো রো ওয়াইজ স্ক্যানিং করতেছে। এইটুকু স্ক্যান করলো, এইটুকু স্ক্যান করে ও কি কোনটার সাথে মিল পাবে? আমার 1 2 3 4 5 এর কোনটার সাথে কি মিল পাবে? ধরে নাও এই প্রথমটাকেও খুব কাছাকাছি ধরলো,
কার কাছাকাছি ধরতে পারবে? যেহেতু একটা ওয়ান লাইনের মতো, ও কি ওয়ানের কাছাকাছি ধরবে না? তার মানে এই প্রথম লাইনটাকে, মানে এই প্রথম রো, এটা যখন একটা রো চিন্তা করব, এই রোটাকে যখন স্ক্যান করলো, সে এইটার মনে করো রো ওয়ান এর পরে সে এইটার কাছাকাছি ডেটাটাকে চিন্তা করলো। আমরা কোহেনের নিউরাল নেটওয়ার্কের ফান্ডামেন্টাল কনসেপ্টটা বলতেছি। এরপর মনে করো রো টু এটা দেখলো, স্ক্যান করে আরেকটু নিচে নামলো, এই রো টু আসার পরে এইটা আবার দেখতে কিসের মতো? অনেকটা পাঁচের মতো না? রো ওয়ান থেকে রো টু এর মাঝখানে। তো এইটা দেখার পরে সে এইখান থেকে শিফট হয়ে সে কই চলে গেল? পাঁচে চলে গেল রো টু দেখার পরে। রো টুর পরে আবার এই যে এখানে যখন আসবে, তখন এইটুকু আবার দেখো, এইটুকু আবার দেখতে কিসের মতো? ফোর এর মতো, আবার টু এর মতো। সো মোস্ট প্রবাবলি টু এর কাছাকাছি যায়, তাই না? তাহলে রো থ্রি দেখার পরে সে আবার কার কাছে চলে আসলো? টু এর কাছে চলে আসলো। এরপরে পুরোটা ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে আমাকে আর কিছু দেখায় নাই। তাহলে আলটিমেটলি লাস্ট চেকিং এর পরে ও এই যে কোন কোন নিউরাল নেটওয়ার্কের কাছে থাকবে, যার যত কাছে থাকবে সেটাকেই ও কি করার চেষ্টা করবে? ইগনাইট করার চেষ্টা করবে। যদিও আমাদের ছবির মধ্যে দুই বোঝা যাচ্ছে না, কিন্তু আমার কোহেনের নিউরাল নেটওয়ার্ক তাকে কি বলার চেষ্টা করবে? যে পুরা ছবিটা স্ক্যান করে আমি দেখলাম 2 নাম্বার নিউরাল নেটওয়ার্কের খুব কাছাকাছি হচ্ছে এই ছবিটা ম্যাচ করতেছে, তাহলে আমার 2 নাম্বার নিউরাল নেটওয়ার্কটাকে ফায়ার করা উচিত। এটুকু কি বুঝাতে পারছি? আর্কিটেকচারটা কি বুঝাতে পারছি মোটামুটি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটার এখন ডিটেইলটা একটু দেখি, ডিটেইলটা কিভাবে কাজ করে। তো কোহেনের নিউরাল নেটওয়ার্কের ইন্ট্রোডাকশন মানে হচ্ছে কোহেনেন আ সেলফ অর্গানাইজিং ম্যাপ। এটা একটু নামটা এই কারণে বলা হচ্ছে, নিজেই নিজেকে অর্গানাইজ করে। কিছুক্ষণ আগে দেখলা না, একটা করে রো ফেচ করতেছে, ওর পরে নিউরাল নেটওয়ার্কের কোন দিকে তার মুভ করা লাগবে সেই ওয়েট গুলা ও নিজে থেকেই ডিসাইড করে ওইদিকে মুভ করবে। এই জন্য এটাকে বলা হয় সেলফ অর্গানাইজিং ম্যাপ। এটাকে এসওএম বলে সংক্ষেপে, সেলফ অর্গানাইজিং ম্যাপ ইজ অ্যান আনসুপারভাইজড লার্নিং মডেল। আনসুপারভাইজ মানে হচ্ছে অ্যান্সার ইজ নট নোন ইন প্রায়র। এটার আনসুপারভাইজড এর পারফেক্ট এক্সাম্পল কি? সুপারভাইজড হচ্ছে তোমরা তোতা পাখির মতো যে এক্সাম দাও, সেটা হচ্ছে সুপারভাইজড। আনসুপারভাইজড কি এক্সাম্পল বলতে পারবা? তোমরা যারা থিসিস শুরু করছো, থিসিসের যে রেজাল্টে পৌঁছাবা, সেই রেজাল্টটা বের করার জন্য যে প্রসেস, সেটা হচ্ছে আনসুপারভাইজড। কারণ তো তোমার কি করা নাই, সুপারভাইজার তোমাকে একটা করে গাইড দিচ্ছে, মানে একটা করে ইনফরমেশন দিচ্ছে, কিন্তু এইটার কোনো কি নাই, কনক্রিট অ্যান্সার নাই যে এইটা চালানোর পরে এইটুকুই তোমার রেজাল্ট আসবেই, তাই না? এক্সপেরিমেন্ট করে দেখতে হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে আনসুপারভাইজড। আর সুপারভাইজ মানে হচ্ছে এক্সাম। তুমি জানো ম্যাথমেটিক্স এর এই সূত্রটা ইউজ করলে এক্সামে ফুল 10 আউট অফ 10 পাচ্ছ, কিন্তু থিসিসে তুমি ওই সূত্র অ্যাপ্লাই করলে ঠিক মতো রেজাল্ট আসবে কি আসবে না এটা আমাদের কাছে ক্লিয়ার না। এই জন্য আমরা এটাকে কি বলতেছি? আনসুপারভাইজড লার্নিং। মানে তোমাকে কেউ সুপারভিশন দিচ্ছে না, তুমি নিজে নিজে বের করার চেষ্টা করতেছো, সেটাকে বলা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। Intended for applications in which maintaining a topology between input and output spaces is of importance. So আমরা বেসিক্যালি একটা টপোলজিক্যাল নেটওয়ার্কের কথা বলতেছি, যেহেতু একটা কোহেনেন হচ্ছে একটা ম্যাপ। একটা ম্যাপ মানেই হচ্ছে আমাকে একটা বেসিক্যালি একটা টপোলজি মেনটেন করতে হবে। টপোলজিটা কিসের? ইনপুট এবং আউটপুটের। ইনপুট আউটপুটের মাঝখানে এই লেয়ারটা আমরা আনসুপারভাইজ বলতেছি, এবং এই লেয়ারটাই আমাকে বেসিক্যালি আমাদেরকে হেল্প করবে একটা টপোলজি মেনটেন করা। এই টোটাল স্ট্রাকচারটা একটা টপোলজিতে মেনটেন থাকবে। টপোলজি মানেই হচ্ছে গ্রাফ, আমাদের একটা গ্রাফে মেনটেন থাকবে। আচ্ছা,
দ্য নোটেবল ক্যারেক্টারিস্টিক্স অফ দিস অ্যালগোরিদম, মানে কোহেনের নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদমের স্ট্যাটিস্টিক্সটা কিরকম হবে, ও ইনপুট নিবে একটা ভেক্টর নিবে, সেটা ক্লোজ ফরম্যাটে। ভেক্টরটাকে আমরা এক্স বলতে পারি, এক্স টি তম ইনস্ট্যান্সের ভেক্টর ইন হাই ডাইমেনশনাল স্পেস, মানে হাই ডাইমেনশন মানে হচ্ছে x1 x2 আনটিল xn, এরকম ভাবে আমাদের ভেক্টরাইজেশন থাকতে পারে। আর ম্যাপ টু নিয়ার বাই নোডস ইন দা 2D স্পেস, এটাকে 2D স্পেসে কিভাবে ম্যাপিং করা যায় সেটা নিয়ে ডিসকাশন করতে হবে। সেগুলো আমরা দেখব সামনে, আমরা যখন আগাবো তখনই আমরা দেখব এটা কিভাবে পারফর্ম করা যায়। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Okay. তোমাদের কি কট কোর্সের ইয়ে দিয়ে দিছে, কি বলে, এক্সামের ডেট দিয়ে দিছে? আচ্ছা, এরপরে যেটা আছে যে ইট ইজ এসেন্স আ মেথড ফর ডাইমেনশনালিটি রিডাকশন, আমরা এই জিনিসটাও দেখবো ডাইমেনশনালিটি রিডাকশন বলতে কি বুঝে। অ্যাজ ইট ম্যাপস হাই ডাইমেনশনাল ইনপুটস, মানে তোমার এক্স ডি ডাইমেনশনের যদি ইনপুট থাকে সেটাকে আমি কিভাবে কমায়া এক্স টু ডাইমেনশন আনতে পারি। মানে এটা একটু বেশি কমের কথা বলে ফেলছি। মনে করো একটা 3 ডাইমেনশনালের জিনিস, সেটাকে আমি 2 ডাইমেনশনালে কিভাবে ম্যাপ করতে পারি। একটা 2 ডাইমেনশনালের জিনিস, সেটাকে আমি একটা 1 ডাইমেনশনালে কিভাবে ম্যাপ করতে পারি। নরমালি আমরা এরকম ডাইমেনশনালিটি রিডাকশন কি অ্যারেতে করছি না? জাভার অ্যারেতে মনে আছে? জাভার অ্যারেতে কি কাজ করতাম, একটু ডাইমেনশনালিটি রিডাকশনের একটা এক্সাম্পলটা একটু বুঝিয়ে দেই। মনে করো একটা 2 ডাইমেনশনাল গ্রিড, এটাকে যদি আমি একটা 1D ডাইরেকশনে নিয়ে আসি, তখন আমি কি করি, এরকম ভাবে একটা ফ্ল্যাট করে দেই না? এটা হচ্ছে 2D, এটা কি হয়ে যেত 1D। ডাইমেনশনালিটি কি রিডাকশন হয়েছে কি হয় নাই? বুঝছো? 2 ডাইমেনশনাল থেকে 1 ডাইমেনশনালে কিভাবে রিডিউস করে আনলাম। তাহলে নিশ্চয়ই 3D থেকেও আমি কি করতে পারবো, 1 ডাইমেনশনালে রিডিউস করে আনতে পারবো, 2 ডাইমেনশনাল রিডিউস করে আনতে পারবো। সো এইটাই হচ্ছে, এই প্রসেসটাকেই বলা হয় ডাইমেনশনালিটি রিডাকশন। আমরা ডাইমেনশন যেটা থাকবে, হায়ার ডাইমেনশন থাকলে ওইটাকে ইনপুট হিসেবে প্রসেস করাটা ডিফিকাল্ট, এই কারণে আমরা কি করি, আমরা ট্রাই করি ওটাকে 1 ডাইমেনশনাল ভেক্টরাইজেশনে কিভাবে নিয়ে আসা যায়। এটা হচ্ছে আমাদের মেজর টার্গেট থাকে। আচ্ছা, তো as it maps high dimensional inputs to a low dimensional discretized representation and conserves the underlying structure of its input space, মানে সিম্পল কথা বলতে আমার ইনপুট স্পেসের যে ডাইমেনশনালিটি সেটাকে সে কিভাবে কমাইতে পারবে, সেটা হচ্ছে আজকে ইয়ে করা, ইনপুট স্পেসের মধ্যে ওটাকে নিয়ে আনা। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ইয়েটা কি হবে, যে আমরা সেলফ অর্গানাইজিং ম্যাপটাকে আসলে কিভাবে করব। আ ভ্যালুয়েবল ডিটেইল ইজ দ্যাট দি এন্টায়ার লার্নিং অকার্স উইদাউট সুপারভিশন। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সুপারভিশন থাকবে না, তুমি একা একা পুরো জিনিসটাকে লার্ন করবা। দ্যাট ইজ ওয়াই দ্য নোডস, যে নিউরাল নোডস গুলো আছে, দে আর সেলফ অর্গানাইজিং, তারা নিজেরাই নিজেদের মতো ট্রিগার করা। ফর এক্সাম্পল, মনে করো তুমি আজকে বাসায় আছো, বাসায় থাকার কারণে তোমার প্যারেন্টসরা তোমাকে বিভিন্নভাবে গাইড করতেছে। এই তুমি যখন বাইরে পড়তে যাবা, আমেরিকাতে বা ইউরোপে পড়তে যাবা, তখন কিন্তু তোমার প্যারেন্টসরা ওখানে নাই, তখন তুমি কিন্তু সব কাজ কি করতেছো, নিজের থেকেই ট্রিগার করে করে কাজ করতেছো, ইনটুইটিভ, নরমালি হিউম্যান নেচার যেটা। সো সেলফ অর্গানাইজিং ম্যাপ ওভাবে নিজে থেকে, প্রত্যেকটা নোড নিজে থেকে ওভাবে কাজ করে। দে আর অলসো কল্ড
দে আর অলসো কল্ড ফিচার ম্যাপস। এই যে যে নোডগুলা আছে এই নোডগুলাই যখন নিজে থেকে ট্রিগার হয়ে কাজ করতেছে তখন তাদেরকে বলা হচ্ছে ফিচার ম্যাপস। তার মানে আমরা সুপারভাইজ লার্নিং এর অ্যান্সার বাদ দিয়ে যে কলামগুলাকে পাই ওই কলামগুলো আমাদের কি থাকে, ফিচার ম্যাপ থাকে না, এক্সট্রাক্টেড ফিচার ম্যাপস। তো আমাদের আনসুপারভাইজডে অ্যান্সারের কলাম তো নাই, তার মানে বাকি যেগুলো আছে ওগুলো সবই আসলে কি ফিচার ম্যাপস এর মধ্যে পড়ে। অ্যাজ দে আর এসেনশিয়ালি রিট্রেইনিং, প্রত্যেকটা রো স্ক্যান করতেছে ইপোক ওয়াইজ এবং প্রত্যেকবার সে রিট্রেইন করতেছে the features of that input data and simply grouping themselves according to the similarity between one another. খুবই ইম্পর্টেন্ট, গ্রুপিং themselves, কাদেরকে গ্রুপ করতেছে, এই ডাটাটা ওই নিউরালের কতটুক কাছে যাবে, এইটা কি এর কাছে নাকি এর কাছে, দেখে গেলাম এর কাছে, তাহলে এর কাছে শিফট করবে। তাহলে এই শিফট কিন্তু ডেটা করে না, নিউরাল নেটওয়ার্ক যদি এইখানে থাকতো সেই নিউরাল নেটওয়ার্কটা শিফট করে এই জায়গায় চলে আসবে। এইটা হচ্ছে বেসিক্যালি আপডেটেশন অফ ওয়েট অথবা সেলফ অর্গানাইজিং। মানে তোমার নিউরাল নেটওয়ার্ক প্রথমে এখানে ছিল, ডাটাটা এখানে, দেখা গেল এর ডিসটেন্স বা এর কোনো মেট্রিক হচ্ছে কম, তাহলে এ এইখানে নেটওয়ার্কটা শিফট করে সে এইটার কাছে চলে আসবে। এইটা হচ্ছে বেসিক্যালি নেটওয়ার্কের বা সেলফ অর্গানাইজিং ম্যাপের ফান্ডামেন্টাল কনসেপ্ট। This has a pragmatic value for visualizing complex or large quantities of high dimensional data and representing the relationship between them into a low, typically two-dimensional field to see if the given unlabeled data has any structure or not. এক্সাম্পল দেখো স্ট্রাকচারটা কিরকম ভাবে আমরা দেখতে পারি। হায়ার ডাইমেনশনালকে আমরা টু ডাইমেনশনালের একটা রিডাকশন ম্যাপে নিয়ে আসলাম, যেখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এরকম ভাবে একটা বয়লার প্লেট আছে টু ডাইমেনশনালের, এই প্রত্যেকটাই হচ্ছে একটা করে নিউরন। এখানে আমার টোটাল n ইন্টু n টাইমস নিউরন এক্সিস্ট করতেছে, যেখানে এক্স অ্যাক্সিসে আছে n সংখ্যক নিউরন, ওয়াই অ্যাক্সিসেও মনে করো n সংখ্যক নিউরন আছে। তার মানে এটা একটা টু ডাইমেনশনাল গ্রিড, প্রত্যেকটাই একটা করে নিউরাল নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করতেছে। আর এক্স হচ্ছে আমার ইনপুট ভেক্টর, যেটা ডাইমেনশন হচ্ছে n। তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে এসওএম এ মানে ইয়ে করতে পারি। এ সেলফ অর্গানাইজিং ম্যাপ ডিফার্স ফ্রম টিপিক্যাল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক both in its architecture and algorithmic property. Firstly, its structure comprises of a single layer, একটা single layer of linear two-dimensional grid of neurons. এগুলা প্রত্যেকটা হচ্ছে একটা করে নিউরনস, এই প্রত্যেকটা হচ্ছে একটা করে নিউরনস, এবং এই পুরো গ্রিডটার সাইজ হচ্ছে টু ডাইমেনশনাল ইনস্টেড অফ এ সিরিজ অফ লেয়ার্স। তার মানে আসলে মনে করো এইগুলাকে আমরা যদি নিউরাল নেটওয়ার্ক বলি, মনে করো এরকম একটা টু ডাইমেনশনালের এরকম একটা লেয়ার, এই একটাই লেয়ার আছে, প্রত্যেকটা ইনপুটের সাথে এই লেয়ার গুলা কানেক্টেড। এটা মনে করো x1 থেকে x4 পর্যন্ত। এইটা হচ্ছে আমার একটা আর্কিটেকচার। নরমালি এএনএন হইলে কি হইতো, ইনপুট লেয়ারের সাথে এরকম একটা কানেক্টেড থাকতো, এরপরে আরেকটা লেয়ারের কানেক্টিভিটি থাকতো, তারপরে আরেকটা লেয়ারের কানেক্টিভিটি থাকতো। তার মানে লেয়ার ওয়াইজ এক একটা কানেক্টিভিটি আমরা এরকম পাইতাম, রাইট? এরকম আমরা লেয়ার ওয়াইজ, এগুলো হচ্ছে লেয়ার ওয়াইজ একটা কানেক্টিভিটি পাইতাম। কিন্তু এসওএম এ, যে এসওএম নিয়ে আমরা আলোচনা করতেছি, যে কোহেনের নিউরাল নেটওয়ার্ক নিয়ে আলোচনা করতেছি, ওখানে লেয়ারই আছে মাত্র দুইটা, একটা হচ্ছে ইনপুট লেয়ার আর একটা হচ্ছে ম্যাপ লেয়ার। এটাকে বলা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের ম্যাপিং লেয়ার। all the nodes on the grid are connected directly to the input vector. তার মানে একটু খেয়াল করো, এই x1 এর সাথে কয়টা কানেকশন আছে বলো তো সাফি, কয়টা কানেকশন? যদি আমার n ইনটু n সংখ্যক নোড থাকে তাহলে আমার কয়টা কানেকশন হবে x1 এর সাথে? n স্কয়ার কানেকশনস আমার অলরেডি ওখানে আছে। তার মানে অলরেডি বুঝতে পারতেছি যে এটা একটা হিউজ ভলিউমেট্রিক কাজ। মানে এই নেটওয়ার্কটা সেলফ অর্গানাইজিং বাট হিউজ ভলিউমেট্রিক কাজ, মানে ওয়েটস
অলরেডি একটা নোডের জন্য n স্কোয়ার, তাহলে আমার n সংখ্যক নোড থাকলে অলরেডি এটা কত সাইজ হয়ে যাচ্ছে, n কিউব। সো অলরেডি এটার ভলিউম অনেক বেশি, বাট নট টু আদার ওয়ান অ্যানাদার। অ্যাজ ইউজুয়াল এই নিউরাল নেটওয়ার্কের নিজেদের মধ্যে কি নাই, নিজেদের মধ্যে কিন্তু কোনো কানেক্টিভিটি নাই। এখানে তোমার দেখে মনে হচ্ছে স্যার এই যে এইখান থেকে একটা লাইন এদের মাঝখানে দেখা যাচ্ছে, বাট এদের নিজেদের মধ্যে এটার কোনো কানেক্টিভিটি নাই। এইটা হচ্ছে এই এক্স এন বা এক্স ওয়ান ওদের সাথে যে কানেক্টিভিটি, ওইটাকে একটু বয়লার প্লেটে একটা 2 ডাইমেনশনালে দেখানোর জন্য দেখানো হচ্ছে। মিনিং the nodes do not know the values of their neighbors. ফর এক্সাম্পল এই নোডটা কখনোই জানে না এ কি তার নেইবর, এ কি তার নেইবর, নাকি এ তার নেইবর, না এ তার নেইবর, না এ তার নেইবর, নাকি। বুঝতে পারছি কয়টা কয়টা নেইবর হইতে পারে? 6টা নেইবর হইতে পারে, রাইট? 1 2 3 4 5 6, 6টা নেইবর হইতে পারে এই নোডের রেসপেক্টে। এটা কিন্তু নিউরাল নেটওয়ার্কের নোডটা জানে না, এই 2 ডাইমেনশনালের বয়লার গ্রিডে যে আছে সে জানে না। And only update the weight of their connections as a function of the given input. এদের যে কানেক্টেড ওয়েট আছে, এই যে একটা ওয়েট WIJ, I হচ্ছে x আর j হচ্ছে নিউরন, এই এরা হচ্ছে নিজেদের মধ্যে একটা ওয়েট আছে, নিজেদের মধ্যে আবার একটা ওয়েট আছে। এই ওয়েট গুলাকেই সে আপডেট করতে পারবে। সরি, নিউরাল নেটওয়ার্কের নিজেদের মধ্যে ওয়েটটাই, এই যে ইনপুটের সাথে যে ওয়েটিং ফ্যাক্টর গুলো আছে এগুলাকেই সে শুধু আপডেট করতে পারবে, তাও আবার একটা ফাংশনের মাধ্যমে। The grid itself is a map that organizes itself at each iteration as the function of the input data. As such, after clustering, each node has its own ij coordinate. Each node, এই নোডটার একটা স্পেসিফিক আই এবং জে কোঅর্ডিনেট আছে। আই হচ্ছে এক্স এর, জে হচ্ছে ওয়াই এর, which allows one to calculate the Euclidean distance between two nodes. মনে করো এর হচ্ছে i1 j1, এই নোডের হচ্ছে i2 j2, তাহলে এই দুইটা নোডের মধ্যে কতটুক ডিসটেন্স হবে, তাহলে সেইটা ক্যালকুলেট করতে পারি আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্সের মাধ্যমে, যেটা একটা পিথাগোরিয়ান থিওরেম। আমরা নরমালি ইউক্লিডিয়ান ডিসটেন্স করছি না, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, মনে আছে? এই ডিসটেন্সটাই আমরা ইউজ করব আমাদের পারপাজের জন্য। তো আমরা একটু সামনে দেখি প্রসেসটা কিভাবে হয়। দুইটা ম্যাপিং পসিবল হতে পারে, একটা প্রপোজ ছিল হেক্সাগোনাল স্ট্রাকচার, একটা স্পেসিফিক নোড সে একটা হেক্সাগোনাল শেপের মতো কানেক্টিভিটি থাকবে, তার মানে একটা নোডের অ্যাটমোস্ট কয়টা কানেক্টিভিটি থাকতেছে, 1 2 3 4 5 6, যেহেতু 6টা কানেক্টিভিটি থাকতেছে তখন সেটাকে বলা হচ্ছে হেক্সাগোনাল। 6 কানেক্টিভিটি ম্যাক্স। নেইবর নোড কয়টা থাকতে পারে? 6টা। আর রেগুলারে ম্যাক্সিমাম নেইবরহুড কয়টা থাকতে পারে? 4টা। ভেরি গুড। এটা হচ্ছে দুইটা স্ট্রাকচার। আমরা যে 2 ডাইমেনশনাল গ্রিডটা দেখলাম, সেই 2 ডাইমেনশনাল গ্রিডে দুইটা স্ট্রাকচার অফ দ্য ম্যাপস। ম্যাপস গুলো কিভাবে থাকতে পারে? স্যার এটা তো জাস্ট খালি নেইবার আসছে, নেইবার সাথে তো কোনো কানেকশন তো নাই, তাই না স্যার? না না, এটার কানেকশনালিটি না, এটা ম্যাক্সিমাম একটা নোডের সাথে কতগুলা নেইবরকে নিয়ে আমি কাজ করতে পারি। এই দুইটা স্ট্রাকচার এখন পর্যন্ত স্ট্যাবলিশ হয়েছে। এর মানে এই না যে তুমি নতুন একটা স্ট্রাকচার দিতে পারবা না, তুমি চাইলে অক্টাগোনাল স্ট্রাকচার ইন্ট্রোডিউস করো, ওইটার কমপ্লেক্সিটি এবং স্ট্যাবলিশ করতে হবে। আমি কি বুঝাতে পারছি? হেক্সাগোনাল স্ট্রাকচার ইউজ করলে আমরা 6টার থেকে বেশি কানেক্টিভিটি, মানে একটা নোডের নেইবর নোড থাকে 6টা, সো আমার 6টা নোডের মধ্যে ওয়েট আপডেটেশন গুলা চেক করতে হয়। আর রেক্টেঙ্গুলারের মধ্যে আমার থাকবে ম্যাক্সিমাম 4টা, সো আমার ম্যাক্সিমাম 4টা নেইবরের মধ্যে কি কি আপডেট হচ্ছে সেটাকে চেক করতে হবে। এইটা হচ্ছে এসওএম এর দুইটা স্ট্রাকচার। আমরা এসওএম কাকে বলতেছি? ওই যে এই লেয়ারটাকে, 2 ডাইমেনশনালে নেটওয়ার্কটা কিভাবে আসলে থাকবে সেটাকে আমরা বলতেছি এসওএম। কি কি প্রপার্টিজ আছে এসওএম এর? এসওএম এর প্রপার্টিজ, হ্যাঁ
স্যার শাফিক এজে bro, তো আপনার দুইটা কানেকশন থাকছে, যাদের এজে যেগুলো কানেকশন হচ্ছে না ওগুলো তো দুইটা করে, তিনটা এরকম। কোনটার কথা বলতেছো? এজে যেগুলো নোড আছে না, ওগুলো নোড তো চারটা কানেক্টিভিটি হচ্ছে না, যদি এজে কোনো নোড থাকবে। এজের, হ্যাঁ এজের, এর জন্য তো বললাম ম্যাক্স কানেক্টিভিটি কয়টা থাকতে পারবে, ও আচ্ছা, চারটা। এগুলো হচ্ছে ম্যাক্স। এই যে দেখো এজের এটা তো দুইটা আছে খালি, হ্যাঁ কম থাকলে সমস্যা নাই, কিন্তু আমার আচ্ছা, ম্যাক্স কয়টার সাথে কানেক্টেড থাকতে পারবে। এই যে এই চারটা থাকা নোটটার লাগবে। কথা চিন্তা করো, 1 2 3 4। এখন বুঝে গেছে? জি স্যার, বুঝে গেছি। A self-organizing map additionally uses competitive learning. খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, কম্পিটিটিভ লার্নিং। আমরা এতদিন যেগুলো দেখে আসছি সেগুলো হচ্ছে অ্যাসিস্টিভ লার্নিং, আর এটা হচ্ছে কম্পিটিটিভ, মানে অন্য আরেকটা নোডের সাথে কম্পিটিশন করে ও লার্ন করার চেষ্টা করবে, অ্যাজ অপোজ টু দ্য এরর কারেকশন লার্নিং। এরর কারেকশন লার্নিং কি? ব্যাক প্রপাগেশন। আমরা প্রথমে একটা ফিড ফরওয়ার্ড করতাম, কোনো এরর কম্পিউট হইলে ওই এররটাকে ফিক্স করার জন্য এররটাকে পেছনের দিকে পাঠাইতাম, ওই এরর অনুযায়ী ওয়েট গুলাকে আপডেট করতাম। কিন্তু সেলফ অর্গানাইজিং ম্যাপ এররটাকে পেছন দিকে পাঠায় এররকে আপডেট করে না, সে কম্পিটিটিভ লার্নিংটা ফোকাস করে। এটা হচ্ছে এসওএম এর ওয়ান অফ দি প্রপার্টিজ, যেটাকে ওয়েটটা অ্যাডজাস্ট করতে হবে। অনলি এ সিঙ্গেল নোড, 2 ডাইমেনশনালে n স্কয়ার সংখ্যক নোড আছে, একটা মাত্র নোড একটা ইটারেশনে অ্যাক্টিভ হবে। তার মানে n স্কয়ারের মধ্যে মাত্র একটা নোড একটা রো এর জন্য অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে এর প্রপার্টি, in which the features of an instance of the input vector are presented to the neural network as all nodes compete for the right to respond to the input. সবচেয়ে ভালো এক্সাম্পল, তুমি মনে করো খুব পপুলার একজন সিঙ্গার, সেই পপুলার সিঙ্গার অডিয়েন্সের সামনে যাচ্ছ, সব অডিয়েন্স তোমার অটোগ্রাফের জন্য রেডি, সবাই ঝাঁপায় পড়তেছে, তুমি একমাত্র তোমার যে টপ ফ্যান তাকেই শুধু সিগনেচার দিবা। সো যে টপ ফ্যান তারা কি করবে? অন্যান্য ফ্যানদের সাথে তারা কম্পিট করার চেষ্টা করবে না, কম্পিট করে টপে আসার চেষ্টা করবে, একজনই তো টপে আসতে পারবে। ওই নেচারটা এই আনসুপারভাইজড লার্নিং এ ইউজ করা হচ্ছে। দ্য চুজেন নোড, যাকে চুজ করা হবে, যে টপ ফ্যান হবে, দ্য বেস্ট ম্যাচিং ইউনিট, তাকে বলা হচ্ছে দ্য বেস্ট ম্যাচিং ইউনিট ফর দিস ইনপুট, is selected according to the similarity between the current input values and all the nodes in the grid. মনে করো যে টপ ফ্যান, তুমি তাকে দেখে কিভাবে বুঝবা যে এই লোকটাই তোমার টপ ফ্যান? নিশ্চয়ই সে অন্যান্য ফ্যান্সদের থেকে কিছুটা হইলেও আলাদা, এবং তোমার যে ক্রাইটেরিয়া লিস্ট আছে 14 বা 15টা ক্রাইটেরিয়া লিস্ট আছে, তার দেখা যাচ্ছে 12টাই সে ফুলফিল করতে পারতেছে। কারেন্ট যে তোমার 14টা লিস্ট আছে, এখানে একটু উল্লেখ করার ব্যাপার, কারেন্ট তোমার যে 14টা লিস্ট আছে, তোমার দেখা গেল পরের দিন তোমার 14টা লিস্টের থেকে 16টা লিস্ট হইতে পারে, আবার মানে ওই 14টা লিস্টের ভ্যালুজ আপডেট হইতে পারে, তখন আবার এই টপ ফ্যান আবার থাকবে না, তখন অন্য আরেকজন টপ ফ্যান হবে। সো বেস্ট ম্যাচিং ইউনিট ওভাবে আমাদেরকে পিক করতে হবে। দ্য নোড উইথ দ্য স্মলেস্ট ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এটাকে আমরা বের করতেছি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের মাধ্যমে। Difference between the input vector and all nodes is chosen along with its neighboring nodes within a certain radius to have their positions slightly adjusted to the match the input vector. By going through all the nodes present on the grid, the entire grid eventually matches the complete input dataset with similar nodes grouped together towards one area and dissimilar ones separated. যখন এটা আলাদা হয়ে যাবে তখন এটা সেপারেট হয়ে যাবে। তাহলে আমরা পুরো আনসুপারভাইজডে কি কি সিনট্যাকটিক্যাল জিনিস ইউজ করব সেটা একটু দেখে দেখি। এক নাম্বার জিনিস হচ্ছে টি। টি দ্বারা বলতেছে কারেন্ট ইটারেশন। আমরা এক্স টি যেটা বলি, এই টিটা হচ্ছে কারেন্ট ইটারেশন। কারেন্ট ইটারেশন জাস্ট একটু আমরা
ফাংশনালিটি গুলোর সাথে একটু ওভারভিউ হই। এন দ্বারা বুঝাচ্ছি ইটারেশন লিমিট, ম্যাক্সিমাম কয়টা ইটারেশন করতে পারবে, ম্যাক্সিমাম কয়টা ইটারেশন করতে পারবো, এটাকে বলতে পারো ডাটা সেটের সাইজও, দ্য টোটাল নাম্বার অফ ইটারেশনস দ্য নেটওয়ার্ক ক্যান আন্ডারগো। ল্যামডা, দ্য টাইম কনস্ট্যান্ট ইউজ টু ডিকে দ্য রেডিয়াস এন্ড দ্য লার্নিং রেট। ওই যে আমরা একটা রেডিয়াস নিচ্ছি, যেই রেডিয়াসটাকে বাড়াবো না কমাবো, মানে ওই রেডিয়াসের আন্ডারে যে কয়টা নেইবরিং নোড পড়বে সেই নেইবরিং নোডগুলোকে আমরা চেক করব। তো এইটাকে বলা হচ্ছে রেডিয়াস, এইটাকে রেডিয়াস বলা হচ্ছে। লার্নিং রেটটা কি? লার্নিং রেটটা হচ্ছে আমাদের নরমালি আমরা লার্নিং রেটে ইউজ করি ইটা। এখানে আমরা দেখবো লার্নিং রেটের জন্য কি ইউজ করা আছে। এখানে আমরা ইউজ করব অ্যাডাপটেটিভ লার্নিং রেট। অ্যাডাপটেটিভ লার্নিং রেট মানে প্রত্যেকটা নোডের লার্নিং রেট আলাদা থাকবে, একটা সিঙ্গেল কনস্ট্যান্ট লার্নিং রেট ইউজ করা হয়। আই হচ্ছে রো কোঅর্ডিনেট, যে আমাদের নোডস গুলো আছে, আই হচ্ছে তার রো কোঅর্ডিনেট, জে হচ্ছে তার কলাম কোঅর্ডিনেট। ডি দ্বারা বোঝাচ্ছে ডিস্টেন্স বিটুইন আ নোড, ডিস্টেন্স বিটুইন আ নোড এন্ড দা বিএমইউ। এখন তাহলে বলবা স্যার বিএমইউ মানে কি? বেস্ট ম্যাচিং ইউনিট। আমরা একটু পরে দেখবো কিভাবে বিএমইউ কম্পিউট করে। ডাব্লিউ হচ্ছে ওয়েট ভেক্টর, ডাব্লিউটাকে বলা হচ্ছে ওয়েট ভেক্টর। ডাব্লিউ আই জে টি, এটা মানে হচ্ছে ডাব্লিউ আই জে ইনস্ট্যান্স অফ টি, মানে হচ্ছে ইজ দ্য ওয়েট অফ দ্য কানেকশনস বিটুইন দ্য নোডস আই এন্ড জে ইন দ্য গ্রিড। তার মানে গ্রিডে যে কানেকশনটা আছে এটা তো নিজেদের মধ্যে একটা নোড, এদের মধ্যে আবার একটা ওয়েটিং কানেকশন আছে। এন্ড দ্য ইনপুট ভেক্টরস ইনস্ট্যান্স, টি তম ইনস্ট্যান্সের জন্য ইটারেশন টি ইউজ করা হচ্ছে। মানে টি তম ইনস্ট্যান্সে এই দুইটা নোডের মধ্যে কিরকম কানেক্টিভিটি আছে সেটাকে বলা হচ্ছে ডাব্লিউ আই জে টি দিয়ে। এক্স হচ্ছে একটা ইনপুট ভেক্টর, এক্স টি হচ্ছে ইনপুট ভেক্টরের ইনস্ট্যান্স এট টি ইটারেশন, টি তম টাইমিং এ এক্স টি এর অবস্থা কি। আলফা টি দ্বারা বোঝাচ্ছে লার্নিং রেট, ওই যে আমরা লার্নিং রেটকে সম্ভবত ইটা দিয়ে লিখতাম, এখানে বোঝাচ্ছে আলফা টি দিয়ে, নোটেশনাল চেঞ্জ। এটার ভ্যালু কত থেকে কত হবে? অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে হবে নেটওয়ার্কের জন্য। বি, বিটা আই জে টি, এইটা দ্বারা বোঝাচ্ছে নেইবরিং ফাংশন হুড, নেইবরহুড ফাংশন, যেটা মনোটোনিক্যালি ডিক্রিজিং হবে, রিপ্রেজেন্টিং দ্য নোড আই এন্ড জে এর ডিস্টেন্স ফ্রম দ্য বিএমইউ। বিএমইউ মানে হচ্ছে বেস্ট ম্যাচিং ইউনিটের থেকে এই এই আইতম নোডের কতটুক ডিস্টেন্স হবে, and the influence it has on the learning at time t, মানে টি তম টাইমিং এ এর লার্নিং এর উপরে আসলে ইম্প্যাক্টটা কিরকম সেটা হচ্ছে বিআইজেটি দিয়ে বোঝা যাবে। আর একটা নোটেশন ইউজ করতেছি আমরা সিগমা, সিগমাটাকে আমরা সাধারণত সিগময়েড ফাংশন হিসেবে চিনি। এইখানে সিগমাটাকে বলা হচ্ছে রেডিয়াস। এই রেডিয়াসটার কাজ কি? দি রেডিয়াস অফ দ্য নেইবরহুড ফাংশন, আমরা নেইবরহুড ফাংশন যেটা দেখবো সেই নেইবরহুড ফাংশনটার রেডিয়াসটা হচ্ছে সিগময়েড দিয়ে প্রকাশ করা হচ্ছে, আর টি দ্বারা বোঝাচ্ছে টি তম টাইমিং এ। এই সিগময়েড ফাংশনের রেডিয়াসের কাজ কি? ডিটারমাইন্স হাউ ফার নেইবর নোডস আর এক্সামিন, কতটুক নেইবর নোডকে আমি এক্সামিন করতে পারছি ইন দ্য 2D গ্রিড when the updating of the vectors it is gradually reduced over time. শুরুতে যদি বড় থাকে এটাকে আলটিমেটলি আমরা কি করি? ছোট করে নিয়ে আসি, ডাইমেনশনালিটি রিডাকশন। এখান থেকে আমরা পাবো ডাইমেনশনালিটি রিডাকশন। এইগুলো হচ্ছে ভেরিয়েবলস। তাহলে এই ভেরিয়েবলস গুলোর উপরে বেস করে আমরা এখন আমাদের যে আসল কোহেনের নিউরাল নেটওয়ার্ক তার অ্যালগরিদমটা একটু দেখি। এই 9টা স্টেপই হচ্ছে আমার অ্যালগরিদম। স্টেপ 1 কি করা আছে? ইনিশিয়ালাইজ ইচ নোডস ওয়েট wij উইথ আ র্যান্ডম ভ্যালু। তাহলে প্রত্যেকটা নোডকে আমরা কিছু র্যান্ডমাইজ ভ্যালু দিয়ে আগে ইনিশিয়াল করে নিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সিলেক্ট আ র্যান্ডম ইনপুট ভেক্টর x কে,
একটা এক্স কে ভেক্টর চুজ করলাম, এটা মনে করো একটা এক্স কে। রিপিট 4 and 5 ফর অল নোডস অফ দ্য ম্যাপ। 1 2 3 4 আপাতত 4টা নোড ধরতেছি, তাহলে এই 4টা নোডের জন্যই 4 আর 5 করব। 4 এ কি কাজ করা আছে? কম্পিউট ইউক্লিডিয়ান ডিসটেন্স বিটুইন দ্য ইনপুট ভেক্টর এন্ড দ্য ওয়েট ভেক্টর। এইটা এবং এইটার মধ্যে ইউক্লিডিয়ান ডিসটেন্স কম্পিউট করলাম। এটাকে আমি ডি দিয়ে বুঝাইলাম, এক্স কে মাইনাস ডাব্লিউ আই জে। এটাকে ইউক্লিডিয়ান ডিসটেন্স কে ডাবল ইয়ে দিয়ে বোঝানো যায়। স্যার আই আর জে দিয়ে কি স্যার এই টু ডাইমেনশনাল যে গ্রিডটা আছে সেটা পজিশন কি বোঝানো হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আই হচ্ছে তোমার রো এর পজিশন, মানে মনে করো এইটা 1 2 1 1, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 3, এটা হচ্ছে 1 4। বুঝতে পারছি? জি স্যার। মানে 4টা কলাম আছে, একটা রো আছে। আমাদের আর অন্যগুলো এখনো চিন্তা করিনি, আপাতত এইটুক মনে করো নেটওয়ার্ক আমরা চিন্তা করছি। আচ্ছা, যেখানে দেখো where tij equals to 0, t0 কেন? কারণ আমাদের প্রথম ইনস্ট্যান্স, একমাত্র প্রথম ইনস্ট্যান্স, তাই আমার প্রথম ইনস্ট্যান্সের জন্য t0, তার মানে t0 মানে হচ্ছে xt, প্রথম xt0 মানে হচ্ছে ইনিশিয়াল যে রোটা, তার জন্য আমরা এই ডিসটেন্সটা প্রথমেই কম্পিউট করে ফেলতেছি। ট্র্যাক দ্য নোড দ্যাট প্রডিউসেস দ্য স্মলেস্ট ডিসটেন্স, তার মানে এই যে নোডগুলো আছে, এই নোডের জন্য তাহলে এখানে একটা আই যে ভ্যালু আসবে নিশ্চয়ই, ডাব্লিউ আই জে যেহেতু, তাহলে ডিআই জে আসবে। তাহলে আমরা সেই ডিআই জেটাকেই পিক করব, সেই ডিআই জেটাকেই পিক করব যার ভ্যালুটা হচ্ছে সবচেয়ে কম। দুইটা ভ্যালু সেম আসলে হ্যাঁ, যে কোনো একটা নিতে পারো, যদি দুইটা ভ্যালু সেম আছে যে কোনো একটা নিতে পারো। ওকে স্যার। ফাইন্ড দা, এরপরে বলা আছে দেখো, ফাইন্ড দা ওভারঅল বেস্ট ম্যাচিং ইউনিট দ্যাট ইজ দ্য নোড উইথ দ্য স্মলেস্ট ডিসটেন্স ফ্রম অল ক্যালকুলেটেড ওয়ান্স। এই 6 নাম্বারটাই হচ্ছে আমরা যে নোডটাকে মনে করো এর আছে 0.1 0.5 0.4 0.2 0.7, তাহলে তুমি কোন নোডটাকে পিক করলা? এইটাকে তুমি বলতেছো বিএমইউ, বেস্ট ম্যাচিং ইউনিট। বেস্ট ম্যাচিং ইউনিট কার রেসপেক্টে? এক্স কে এর রেসপেক্টে, এই ইনপুট সেটটার রেসপেক্টে। এরপর তুমি কি কাজ করবা? ডিটারমাইন টপোলজিক্যাল নেইবারহুড। টপোলজিক্যাল নেইবারহুড মানে কি? এই ইনপুট নোডের সাথে এই প্রত্যেকটারই তো কানেক্টিভিটি আছে, এই টপোলজিটাকে তুমি আপডেট করবা ইউজিং বিআইজিটে, এইটার কম্পিউটেশনের মাধ্যমে। ইটস রেডিয়াস সিগময়েড টি অফ বিএমইউ ইন দ্য কোহেরেন্ট ম্যাপ, মানে এই পার্টিকুলার এই ইনপুট সেটটা তাকে আমি কার কাছে নিয়ে যেতে পারি? বিএমইউ বলতেছে এর কাছে থাকা উচিত, মানে এর কাছে ক্লাস্টারিং করা উচিত। এটাই এখন কম্পিউট করবে আমার বিআইজেটি, এটা কম্পিউট করে দেখবে যে এ কি বেস্ট ম্যাচিং ইউনিটের কাছাকাছি থাকবে, নাকি এদের সবগুলাকে যদি টেস্ট করি, সবগুলা অ্যাট্রিবিউট যদি কনসিডারেশনে নেই, তাহলে এ আসলে শিফট করে এর কাছে চলে যাওয়া উচিত। ঠিক আছে? সো এইটা হচ্ছে লার্নিং এর ব্যাপার, যে আসলে আমি চেক করে দেখতেছি যে আসলে ইনপুট ওয়াইজ চিন্তা করলে বেস্ট ম্যাচিং হওয়ার কথা আমার 1 3 এইটা, কিন্তু লার্নিং আমাকে বলতেছে এই সবগুলো অ্যাট্রিবিউটকে একসাথে যদি কনসিডার করি তাইলে আমার হওয়া উচিত 1 নাম্বার নোডটা, তাহলে আমার ওইদিকে শিফট করতে হবে। রিপিট ফর অল নোডস ইন দ্য বিএমইউ নেইবারহুড, আপডেট দ্য weight vector of the first node in the neighborhood of the BMU and adding a fraction of the difference between the input vector xt and weight vector of the neuron. এই পুরো কাজটাকে তুমি রিপিট করতে থাকবা আনলেস তুমি টি ইনস্ট্যান্সটা একদম লাস্ট রোতে না পৌঁছায়। স্টেপ 1 ইজ দ্য ইনিশিয়ালাইজেশন ফেজ, আর স্টেপ 2 থেকে স্টেপ 9 পর্যন্ত হচ্ছে আমাদের ট্রেনিং ফেজ। সো বেসিক্যালি আনসুপারভাইজড লার্নিং মোস্টলি ট্রেনিং এর মাধ্যমেই আমরা বের করে ফেলতে পারি যে এদের ক্লাস্টারিংটা কি হবে। এই যে 2 থেকে 9 পর্যন্ত স্টেপ, এদের মধ্যেই আসলে বেসিক্যালি ইউজ করা হচ্ছে ক্লাস্টারিং।
ক্লাস্টারিং অ্যাপ্রোচ। তাহলে একটু আমরা দেখি ওয়েট আপডেট ফর্মুলা ফর নেইবারস। ওয়েট আপডেট ফর্মুলাটা প্রথমে কি, এখানে বলতো এইটা হচ্ছে লার্নিং রেট। WIJ T+1 মানে হচ্ছে পরের ইনস্ট্যান্সের জন্য, নেক্সট ইনস্ট্যান্সের জন্য আমার ওয়েটটা কি হবে, এটা হচ্ছে কারেন্ট ইনস্ট্যান্স, মানে কারেন্ট যে ইনস্ট্যান্স আছে তার যে ওয়েট, এইটার সাথে আমরা একটা লার্নিং রেট মাল্টিপ্লাইড বাই এই যে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্স বলতো, এই যে আমরা কম্পিউট করলাম কিছুক্ষণ আগে 4 নাম্বার স্টেপে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। সেই ইউক্লিডিয়ান ডিস্টেন্সটাকে এখানে লেখা হচ্ছে ভেক্টর আকারে। আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করতে পারি অথবা এর পরের ইকুয়েশনটাকে ইউজ করতে পারি। পরের ইকুয়েশন আর আগের ইকুয়েশনের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য বলতো? রেডিয়াসটাকে নিয়ে আসতে হবে। বেস্ট ম্যাচিং ইউনিটের এই পোরশনটাকে নিয়ে আসা। রেডিয়াস কিন্তু এই বেস্ট ম্যাচিং ইউনিটের মধ্যে থাকবে, এই যে BIJT। বাকি ইকুয়েশনটা কি তোমার ডেল্টা রুলের সাথে ম্যাচ করতেছে না? তোমাদের কি মনে আছে ডেল্টা রুলটা? জি স্যার। কি ছিল বলতো সাফি, ডেল্টা রুলটা কি ছিল? স্যার এই যে W নিউ মাইনাস ডেল্টা W। W new equals to W old plus delta W, এটা কি ছিল? ডেল্টা W কি ছিল? লার্নিং রেট। গ্রেডিয়েন্ট। লার্নিং রেট আর কি কি ছিল মনে পড়ছে? নোটেশন ভুলে গেছি। লার্নিং রেট ছিল, এটা ছিল হচ্ছে ডেল্টা রুল। যেহেতু অ্যাপ্লাই করতেছো, ডেল্টা রুল মানে এইটা কি, এইটার নামটা কি ভুলে গেছি এখন সবাই। এটার নামটা লোকাল ইনডিউসড লোকাল ইনডিউসড এরর। ভেরি গুড, লোকাল ইনডিউসড এরর। আর একটা জিনিস ছিল, সেটা কি বলতো? ইনপুট। মনে পড়ছে? यस যে তম নিউরন আইতম নিউরনের থেকে আউটপুট। মনে পড়ছে এখন সবার? यस सर জি স্যার। পিকচার পড়ে পড়ে দেখবা, তাইলেই বুঝবা। তাহলে এইটাকে আমরা ইউজ করতাম। আর নরমাল পারসেপ্ট্রনের ক্ষেত্রে কি ইউজ করতাম? নরমাল পারসেপ্ট্রন নেটওয়ার্কের ক্ষেত্রে এরর ইটা আর একটা কি ইনপুট, মনে আছে? এইটা ইউজ করতাম পারসেপ্ট্রনের ক্ষেত্রে। তার মানে আমরা যখনই একটা ওয়েট আপডেট করি, আমরা তো ওল্ড ভ্যালুটাকে রাখি আর এই ডেল্টাটাকে আমরা বেসিক্যালি ইউজ করি। তো এই ডেল্টার মধ্যে একটা থাকে এরর, এই এরর একটা থাকে হচ্ছে লার্নিং রেট, একটা থাকে ইনপুট। তাহলে আমার এখানেও খেয়াল করো, ইনপুট আছে, একটা ডিফারেন্স আছে। এইটা হচ্ছে আমার, ধরে নিতে পারো এইটা হচ্ছে আমার এরর, আর এইটা হচ্ছে আমার কি লার্নিং রেট। ম্যাপিং করে পড়লে জিনিসটা মনে থাকবে। এটা হচ্ছে ওয়েট আপডেট ফর্মুলা ফর নেইবারস। একটা করে নেইবরের ওয়েট আপডেট কিভাবে করব। রেডিয়াস এবং লার্নিং রেট আসলে কিভাবে আপডেট হবে? নরমালি রেডিয়াস আর লার্নিং রেট কিভাবে আপডেট হবে? সিগময়েড আর আলফা। সিগময়েডটাকে বলা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের রেডিয়াস, আর এইটা হচ্ছে আমাদের কি লার্নিং রেট। দেখো এটা একটা ডিকে ফাংশন ইউজ করে। ডিকে ফাংশনের উপরেরটা হচ্ছে কারেন্ট ইনস্ট্যান্স, আর নিচের এটাকে কি বলা হচ্ছে? ল্যামডাটা কি ছিল বলতো? এটা কিভাবে পাচ্ছি? সিনট্যাক্সে চলে আসি। ল্যামডা কি? একটা টাইম কনস্ট্যান্ট used to decay the radius or learning rate. দুইটা সেম জিনিস হইতে হবে না? উপরেরটা তো একটা টাইম,
নিচেরটাওকে তাহলে কি হইতে হবে, একটা টাইম হইতে হবে না, টাইম ইনস্ট্যান্স। ফর্মুলাটা কি মনে আছে সবার? এই ফর্মুলাটা আসলে কি ফর্মুলা একটু মনে করে দেখো তো। এটার সাথে কি পয়সন ডিস্ট্রিবিউশনের কোনো মিল পাওয়া যায় কিনা? প্রবাবিলিটির পয়সন ডিস্ট্রিবিউশন মনে আছে সবার? জি স্যার মিলাস। অনেকটা মিল আছে না? ফিজিক্সে এই পয়সন ডিস্ট্রিবিউশন করছিলাম না আমরা ফিজিক্সে? Yes, sir. কোথায় করছিলাম মনে আছে, কোন চ্যাপ্টারে? আমি ভুলে গেছি অবশ্য। স্ট্রেসে স্যার, আকৃতিক গুণাঙ্ক এরকম কিছু একটাতে ছিল মনে হয়। স্ট্রেস। এইটা হচ্ছে নেইবরিং ফাংশন। নেইবরহুডকে যে আপডেট করবে, বেস্ট ম্যাচিং ইউনিট বিআইজেটি, এটা বিজেআইটি না আবার, কিন্তু এটা একটা কোম্পানির নাম। তাহলে এইখানে যে সিগময়েড, এটা মানে কি? এটা লার্নিং রেট, লার্নিং রেটের স্কোয়ার। আর এটা হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ার। এটা হচ্ছে বেস্ট ম্যাচিং ইউনিটের ফর্মুলা। ডিস্টেন্সটা কিভাবে ম্যাচ করে হয় বেস্ট ম্যাচিং সিলেকশনের জন্য? আমরা যে আগের ইকুয়েশনটা দেখলাম ডি, এই ডি এর বেস্ট ম্যাচিং ইউনিটটা বের করে হচ্ছে এইভাবে। এটা অলরেডি দেখালাম না, দুইটা ভেক্টরের মধ্যে মিনিমামটাকে আমাদেরকে চুজ করতে হবে। তাহলে মিনিমাম অফ 0 থেকে n পর্যন্ত কম্পিউট করব আমার এক্স ভেক্টর এবং এই ভেক্টরটার ডিফারেন্সের স্কোয়ার। এটাকে কম্পিউট করব, এটাকে কম্পিউট করে আমরা ডি ভেরিয়েবলে সেভ করব। এটাই হচ্ছে বেসিক্যালি তোমাদের কোহেনের নিউরাল নেটওয়ার্কের আউটকাম। কোনো কোশ্চেন আছে? যা দেখাইলাম এইটুক পর্যন্ত। না স্যার এটা ইমপ্লিমেন্ট করা লাগবে। স্যার ওই যে ওয়েট আপডেটের স্যার ফার্স্ট হ্যাঁ। যে ইটা ওয়েট আপডেটের যে ফার্স্ট ইকুয়েশনটা আছে স্যার, সেখানে তো স্যার স্যার মানে মিনিমামটা নিচ্ছে না স্যার, নাকি স্যার? তাহলে স্যার কিভাবে স্যার ওই যে স্যার এক্সটি মাইনাস ডাব্লিউ আই যে ওই ভ্যালুটা সিলেক্ট করবে ফার্স্টের? হ্যাঁ, এইটাতে তো মিনিমামটা নিচ্ছি না, তো এটা তো ওয়েট আপডেট যে করতেছি, এখানে তো আমরা নরমালি ওয়েটটাকে আপডেট করে দিচ্ছি। তুমি একটু খেয়াল করো, এটার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইকুয়েশন। জি স্যার। এটা হচ্ছে জাস্ট নরমাল যে কারেন্ট ইনস্ট্যান্সটা আছে সেইটার সাথে আমার এইটার আগের ভ্যালু। তার মানে বেসিক্যালি তুমি কি করতেছো, আমি তোমাকে যদি এই ইকুয়েশনটাকে আবার একটু ভেঙে লিখি, তাহলে দেখো একটা কনস্ট্যান্ট WIJT, এইটা আসলে কি 1 মাইনাস আলফা আই মাল্টিপ্লাইড বাই, যদি ভালো করে লিখি, এইটা একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা 1 এর থেকে যদি বাদ দেই, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি না? এর মানেটা একটু বোঝা লাগবে। মানেটা হচ্ছে তুমি একটা লার্নিং রেটকে তার বেস্ট ম্যাচিং ইউনিট চয়েসের সাথে মাল্টিপ্লাই করে তুমি যাকে চুজ করলা তাকেই তুমি ঠিক মতো চুজ করছো কিনা, এটা লার্নিং রেট ডিসাইড করতেছে, তাই না? লার্নিং রেটের ভ্যালু কোত্থেকে কোথায় হবে? 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এই ভ্যালুটাকেই তুমি কি করতেছো, নতুন ইনপুটের সাথে, এটাকে একটা ওয়েটেড গ্রাফ না? একটু চিন্তা করো তো, একটা ওয়েটেড ব্যাপার আসতেছে না, একটা ওয়েট। ইয়েস স্যার, প্রত্যেকটা স্যার গ্রিড থেকে নিউরন ইনপুটের সাথে এরকম। ওয়েটটা কিভাবে আসতেছে একটু খেয়াল করো। এক্স টি এর কতটুকু অংশ তুমি
আপডেট করবা আর পুরনো ওয়েটের কতটুকু অংশ তুমি ফেলে দিবে? আমি কি বুঝাতে পারছি? তুমি এক্সটি এর কতটুকু অংশকে পুরনো ওয়েটের কতটুকু অংশের সাথে ম্যাচ করাবা। ইকুয়েশনটাকে একটু দেখো, ইকুয়েশনটা একটু ভালোভাবে অবজার্ভ করলে নতুন WIJ T+1টা বের হয়ে আসবে। যার কোশ্চেন ছিল, কোশ্চেনটা কি ছিল যে এখানে তো মিনিমামটা স্যার নেয় নাই, এখানে কি মিনিমাম নেওয়ার দরকার আছে? আমাকে একটু বলো তো। আমার তো এখানে কি প্রত্যেকটা টি এর জন্য আলাদা আলাদা WIJ কমপ্লিট হচ্ছে না? পার ইটারেশনে স্যার। পার ইটারেশনে WIJ বারবার কমপ্লিট হচ্ছে না? বুঝছি স্যার। তার মানে আমার কাছে যদি চারটা ইটারেশন থাকে, এন্ড গেটে যেরকম দেখলাম 0 0 0 1 1 0 1 1 ধরলাম, এই চারটার জন্য আমার তাহলে W1 W2 W3 W4 এরকম চারটা থাকবে না? ইয়েস স্যার। এই চারটার মধ্যে আমাকে পরে মিনিমাম চুজ করতে হবে। তো এই চারটা আলাদা আলাদা ভাবে কম্পিউটেশন করার জন্য এই ফর্মুলা। ওদের ওয়েটও তো আমার রান টাইমে আপডেট করতে হবে, তাই না? নট নেসেসারি যে একবার দেখলাম, একবার দেখে আমি আর কোনো ওয়েট আপডেট করব না। এইটাকে যখন দেখবো এই চারটা ওয়েটই আপডেট হবে, এইটাকে যখন দেখবো এই চারটা ওয়েটই আবার আপডেট হবে, এইটাকে যখন দেখবো এই চারটা ওয়েটই আবার আপডেট হবে, এইখানে যখন দেখবো আবার আপডেট হবে। তার মানে টোটাল কয়বার আপডেট হচ্ছে চারটার জন্য? 16 আপডেটস। বোঝা যাচ্ছে ব্যাপারটা? একটু কি পিক্টোরিয়াল ইয়েতে বোঝা যাচ্ছে মাথায়? জি স্যার। বুঝতে না পারলে বলতে পারো। কোনো কনফিউশন থাকলে বলো। স্যার 4 বার থাকলে স্যার 16 বার হবে, সেটা একটু আরেকটু। 4 বার থাকলে কেন 16 বার হচ্ছে? এটা n ইনটু n এর জন্য স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল একটু দেখাই। এইটা দেখলে মোটামুটি তোমাদের আইডিয়া একটু ক্লিয়ার হবে। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এখন স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই ভিডিওটা একটু দেখতে থাকো, 2 মিনিট দেখলেই তোমাদের মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি কাজ করলো? সিলেক্ট র্যান্ডম ইনপুট, একটা যে কোনো র্যান্ডম ইনপুটটাকে ইয়েলো করে দিল। হ্যাঁ, এরপরে দেখো নেক্সট লাইনে কি করলো? কম্পিউট উইনার নিউরন। আমরা চাই ওই যে বেস্ট ম্যাচিং নিউরন কে হবে সেটা এখান থেকে চুজ করলো, যে গ্রিন, গ্রিনটা হচ্ছে আমার বেস্ট ম্যাচিং নিউরন। ওইটার কাছাকাছি যাচ্ছে, তাহলে আমি ওইটাকে আপডেট করলাম। আপডেট নিউরনটা একটু খেয়াল করছো? নিউরন আপডেট হয়ে কোথায় কোথায় শিফট করলো? অর্গানাইজিং, সেলফ অর্গানাইজিং ম্যাপ। সেলফ অর্গানাইজিং ম্যাপ মানে নিউরনের মুভমেন্ট হবে, ডেটা সেটের মুভমেন্ট না। একটা নোডের জন্য পারফর্ম করলাম, একটা নোডের জন্য আমার প্রত্যেকটা নিউরনে কি পরিমাণ শিফট হচ্ছে সেটা কি খেয়াল করছি কিনা?
মনে করো নেক্সট ইনপুট এইটার জন্য এখন আমার কম্পিটিশন পারফর্ম হবে। কম্পিটিশন মানে হচ্ছে আবার আমি ওই যে লার্নিং রেট, রেডিয়াস ওগুলো সব কম্পিট করবো। এবং দেখো উইনার চুজ করলো ওইটাকে, ও চুজ করার পর ও এখানে শিফট করলো। ও যেহেতু এখানে শিফট করছে, ওর সাথে তো ওই ও নেইবারটাও কি আছে, টাইড আপ হয়ে আছে না। সো টাইড আপ হওয়ার কারণে ওই যে 2D গ্রিডে যেহেতু টাইড আপ হয়ে আছে, ওরাও কি করবে, রিল্যাক্সেশনের মাধ্যমে নিচের এইদিকে নিয়ে আসবে। তার মানে ও আগে ওইখানে ছিল, ওইখান থেকে শিফট করে এইদিকে চলে আসছে। আবারও বেস্ট ম্যাচিং গ্রিনটাকে পাইলো, সো গ্রিনটাকে ওইদিকে নিয়ে গেল। দেখো নেটওয়ার্কটা কিন্তু হালকা করে শিফট হচ্ছে। মাঝখানে কি রেডিয়াসটা বড় হচ্ছে না? একটু খেয়াল করছো? আগে দুইটা Yes, sir. রেডিয়াস ছিল, ছোট ছিল, এখন রেডিয়াস গুলা কিন্তু বড় হয়ে গেছে। রেডিয়াস মানে হচ্ছে এই পুরো সেগমেন্টটা কিন্তু বড় হয়ে গেছে। এরপরে খেয়াল করো, সবচেয়ে কাছের যে ডাটা সেটটা আছে ওইটাকে সে গ্রিন করে দিল, এটাকে বলা হচ্ছে ক্লাস্টারিং। সবচেয়ে কাছের যে ডাটা সেটটা আছে এটাকে সে ব্লু করে দিল, এটাকে বলা হচ্ছে ব্লু এর ক্লাস্টার, এটাকে বলা হচ্ছে কি, গ্রিনের ক্লাস্টার। পিকচারটা কি বোঝা গেছে? সেলফ অর্গানাইজিং ম্যাপ কিভাবে Yes, কাজ sir. করে, Yes, sir. আর ওই ইকুয়েশন গুলো হচ্ছে তোমাকে হেল্প করবে সেলফ অর্গানাইজিং ম্যাপ কিভাবে কাজ করে ওইটা আন্ডারস্ট্যান্ড করার জন্য। তাহলে মোটামুটি আমরা কি আমাদের মানে আমাদের যে ইয়েটা আছে সেটা কি আমরা কভার করতে পারলাম কিনা? জি স্যার, এবার অনেক ক্লিয়ার হয়েছে। Yes, sir. মোটামুটি সেলফ অর্গানাইজিং ম্যাপ সবাই বুঝতে পারছি ইয়েস স্যার। Yes, sir. আশা করি, কোনো কনফিউশন নাই। হ্যাঁ, আপাতত নাই sir. এটা খালি যে ইকুয়েশন গুলাই মোটামুটি ইজি, অন্যান্য গুলার থেকে, অন্যান্য নিউরাল নেটওয়ার্কের থেকে আনসুপারভাইজড লার্নিং এর এই নিউরাল নেটওয়ার্কটা মাচ মোর ইজি। ইমপ্লিমেন্টেশন ওয়াইজ ডিফিকাল্ট, বাট এমনি প্রপোজিশনাল ওয়াইজ ইজি। ঠিক আছে, তাহলে তোমাদের এই পুরো সেশনটাই রেকর্ড করা আছে। হ্যাঁ, এটা তোমরা ইয়ে করে নিতে পারো, দেখে নিতে পারো। আর তোমাদের কন্টেন্ট এবং এক্সট্রা ম্যাটেরিয়াল আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিছি। সো অফিসিয়ালি আর তোমাদের হয়তো বা আমরা সেশনস রাখবো, সেটা